গপ্প মিরের থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু জিএমটি শর্টস। আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভয়ের অনিদ্রা। অভয়ের সারা রাত ঘুম হলো না। শত চেষ্টা করেও সে দু চোখ এক করতে পারল না। সেই যে আচমকা কিসের যেন শব্দে তার ঘুম ভেঙে গেল, তারপর আর কিছুতেই সে ঘুমোতে পারল না। চোখ যেন তার ঠিকরে বাইরে বের হওয়ার উপক্রম হলো। বেশ শান্তিতে সে ঘুমোচ্ছিল, হঠাৎ কে যেন তার দরজায় করাঘাত করে গেল। সেই শব্দে অভয়ের সুপ্ত চেতনা জেগে উঠল। অভয় ধীরে ধীরে তার বিছানার উপর উঠে বসল। ধীরে ধীরে ক্ষীণ হয়ে জ্বলতে থাকা হ্যারিকেনটা উজ্জ্বল করে দিল। তারপর ধীরে ধীরে চারিদিকে সাবধানে চেয়ে দেখল। না, কোথাও এতটুকু অসামঞ্জস্য ঘটেনি। যেখানকার জিনিসটি যেমন ছিল তা ঠিক সেখানেই আছে, এতটুকু নড়েনি। অভয় স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। ভয় তার নিশ্চয়ই অহেতুক। সে প্রথমে ভেবেছিল হয়তো ডাকাত পড়েছে, কিন্তু পরক্ষণেই মনে হলো এটা কলকাতা, ডাকাত পড়ার সম্ভাবনা নেই আদৌ। তারপর মনে পড়ল হয়তো চোর পড়েছে। অনেকক্ষণ কান খাড়া করে রইল। চোরের আর কোনো সাড়া পাওয়া গেল না। তবে কিসের এই বিকট শব্দ? অভয় ভেবে ভেবে আকুল হল। মুহূর্তে তার পাশের খালি বিছানায় নজর পড়ল। 7 দিন আগে ওই বিছানা ভরা ছিল। 7 দিন আগে তার এবারেই এমন খাঁ খাঁ করত না। মনে পড়ল বেচারা বকুলের কথা, তার সহধর্মিণী, তার স্ত্রী, অগ্নিসাক্ষী করে যাকে গৃহলক্ষ্মী রূপে বরণ করে নিয়েছিল। 3 বছর আগে এই শ্রাবণের এক শুভ লগ্নে বকুলকে সে স্বগোত্রের গণ্ডির মধ্যে টেনে এনেছিল। সেদিনও আকাশে এমন পূর্ণিমার চাঁদ উঠেছিল। তখন তার মা ছিলেন। দিন বেশ সুখেই কাটছিল। তারপর এক সময় পরপার থেকে মার ডাক পড়ল। বকুল নিপুণ হাতে সংসারের হাল টেনে ধরল। অভয় তার দিকে তন্ময় হয়ে চেয়ে রইল। মায়ের অভাব বকুলকে দিয়ে পূরণ করা হলো। প্রথম প্রথম বকুলকে অবশ্যই বেগ পেতে হয়েছিল, কিন্তু অচিরেই সে অভ্যস্ত হয়ে গেল। সংসারের হিসাবপত্র থেকে আরম্ভ করে রান্না পর্যন্ত তাকে নিজে হাতে করতে হতো। কালক্রমে বকুল স্বামীর বিরাট বিস্তৃত সংসারের সাথে এমনভাবে জড়িয়ে গেল যে তার অভাব একদিনও সহ্য করা যেত না। বাপের বাড়ি যাওয়ার ফুরসত সে পেত না। ভোর থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজে তার বিশ্রাম ছিল না। কলের পুতুলের মতো সে অক্লান্ত কাজ করে যেত। একবেলা তার অসুখ করলে সংসার অচল প্রায় হয়ে যেত। ছেলে মেয়েদের পেট ভরে খাওয়া হতো না। অতিথি অভ্যাগত ফিরে যেত। খাবার এমনই অখাদ্য হতো যে কারো মুখে তোলার রুচি হতো না। পাশের বাড়ির চাঁপা এক সময় দুপুরে বেড়াতে এসেছিল। সে বকুলকে দেখে বলল, ই মা, দিদির চেহারা কি বিচ্ছিরি হয়ে গেল? হবে না ভাই, যা খাটুনি। তা খাটুনি একটু কম করতে পারো তো। খাটুনি কম কি করে করব ভাই? নিজের সংসার, পর তো আর কেউ নয়। একটুকু বিশ্রামের ফুরসত নেই। আর যদি জমামাই নিতে আসে তাহলে তাকে বলবো, একটু বসো, আমার এখনো অনেক কাজ বাকি। বালাই ষাট, ও কি অলক্ষণে কথা? আমার আবার লক্ষণ আর অলক্ষণ, আমি জমেরও অরুচি। এই বকুলকে পেয়ে অভয়ের বিপর্যস্ত সংসারের মধ্যে বেশ একটা সুশৃঙ্খলা দেখা দিয়েছিল। শুধু তাই নয়, অভয় বকুলকে নিঃশব্দে চুপি চুপি নাকি ভালোবেসেও ফেলেছিল। কেননা যে অভয় বন্ধুদের ফেলে এক দণ্ড কাটাতে পারত না, সেই কিনা বিয়ের পর সম্পূর্ণ পাল্টে গেল। বাড়িকে এসে যথা সর্বস্ব জেনে ফেলল। বন্ধুরা বিদ্রূপ করতে কসুর করেনি। বলল,
বৌদি তোকে এমন করে তুক করে ফেলবে জানলে কখনো বিয়ে করতে দিতুম না ভাই। তা যা বলেছিস। কেউ বলল, বৌদির দেওয়া খাবার টাবার দেখে খাস আবার। হ্যাঁ, আবার কেউ বলল, কামরূপ কামিক্ষের ভেড়া হয়ে যাস না যেন। অভয় কেবল হাসতে লাগলো। কারো কথার সে জবাব দিল না। এমনি করে অভয়ের দিন কাটতে লাগলো। বন্ধুরা ধীরে ধীরে তার কাছ থেকে সরে সরে যেতে লাগলো। ধীরে ধীরে তাকে সবাই ভুলে গেল। অফিসের ছুটি হলে সন্ধ্যায় বা রবিবারে কেউ তার বাড়ি আর তাস পাশা খেলতে আসতো না। তার বহুদিনের বৈঠকখানা অনাদৃত হয়ে পড়ে রইল। সন্ধ্যায় আলো জ্বলল না, বিকেলে ঝাঁট পড়ল না, অভয় হাঁপ ছেড়ে বাঁচল। বকুল একদিন জিজ্ঞাসা করল, ওরা আর তাস খেলতে আসে না কেন? অমন বিলাসিতা করবার সঙ্গতি আমার নেই গো। একদিনের অভ্যেস। শোনো, অভ্যেস বলে কিছু হয় না। পয়সা চাই, চকচকে পয়সা। তাস চাই, আলো চাই, চা চাই, বিস্কুট চাই। পয়সা দিয়ে তো অমন বন্ধুত্ব কিনতে পারি না বকুল। পয়সা কোত্থেকে আসে সে কথা কি কোনোদিন চিন্তা করেছো একবার? কথা শেষে অভয় হা হা করে তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসতে লাগলো। আমার বিয়ের পর তার এমনি করে জবনিকাপাত করলে আমায় লোকে দুষবে, এটা জানো তো? অর্থাৎ? অর্থাৎ লোকে মনে করবে তাদের এই আনন্দ রুদ্ধ হয়েছে আমারই ষড়যন্ত্রে। অভয় আবার তেমনি সারা ঘরটি কাঁপিয়ে হাসতে লাগলো। তারপর বলল, ষড়যন্ত্রে? দুষবে তো তোমায়, তা যত খুশি দোষ দিক, তুমি তো আর শুনতে যাচ্ছ না, তাতে আর কোনো ক্ষতিও নেই। 2 মাস অভয়ের সাথে ঘর করে বকুল বেশ বুঝেছিল যে তার স্বামীর হাত টানটা বেশি আছে। হাতের আঙুল নাকি তার ফাঁক হয় না। বিয়ের পর এই সুযোগে সে বন্ধু বান্ধবকে ফাঁকি দিয়ে বসল। সাবান স্নো কিনে দিতে বললে সে হেসে উড়িয়ে দিত। সেকালের দোহাই পেড়ে স্ত্রীকে আধুনিকতার বিশেষণে জর্জরিত করতে কুণ্ঠিত হতো না। সেই হারানো যুগের সোনার দিনের বর্মে নিজেকে আবৃত করে সে আত্মরক্ষা করত। বকুলের মুখে আর কোনো কথা সরত না। আর তার বলারই বা কি থাকতো? তখন তার সবেমাত্র বিয়ে হয়েছে। ধীরে ধীরে দীর্ঘ 3টি বছর কোন ফাঁকে কেটে গেছে তার হিসেব নেই। হঠাৎ একদিন বকুলের সামান্য অসুখের সূত্রপাত সামান্যভাবেই হলো। বুধবার রাত্রি 2টোয় সে অভয়কে হঠাৎ ডাকতে লাগলো। অভয় জিজ্ঞাসা করল, ব্যাপার কি? আমার বড্ড শীত করছে। জানলা দরজা সব বন্ধ করে দাও। আমার ঘাড়ের উপর লেপ দাও, গায়ের কাপড় দাও, তোষক দাও, গদি দাও, যা কিছু আছে সব দাও, সব দাও। অভয় লেপ দিল, গায়ের কাপড় দিল। বকুলের শীত তবুও তিল মাত্র কমল না। সে হি হি করে কাঁপতে লাগলো, চিৎকার করতে লাগলো, আরো দাও গো, আরো দাও। দেবার আর কিছুই অবশিষ্ট রইল না। তাও বকুল কাঁপতে লাগলো। অভয় তার কপালে হাত দিয়ে দেখল গা যেন পুড়ে যাচ্ছে। স্ত্রীর অবস্থা দেখে সে মাথায় হাত দিয়ে বসল। এখন এই গভীর রাতে সে কি করবে? করার তার কি বা আছে? সে কি ডাক্তার ডাকবে? ডাক্তারের কথা মনে পড়তেই তার মনে শিহরণ জাগল। ডাক্তার কবিরাজ ডাকা তো বিলাসিতারই নামান্তর, আর রাতে নাকি ডাক্তারের ডাবল ভিজিট। না 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 না, এ সামান্য জ্বরে মানুষের কোনো ক্ষতি হয় না। একবার ভাবলো মাথায় আইস ব্যাগ দেবে বা কপালে জলপটি দেবে, কিন্তু কোথায় আইস ব্যাগ, কোথায় ওডিকোলন? এদিকে বকুল চিৎকার করতে লাগলো, আমার মাথা চলে গেল, পড়ে গেল, সব পড়ে গেল। বেশ তো ভালো মানুষ, খাওয়া দাওয়া করে শুলে হঠাৎ এমন কি বা অসুখ করলো বলো দেখি? এ নিশ্চয়ই ম্যালেরিয়া। আমি হলপ করে বলতে পারি এ ম্যালেরিয়া ছাড়া আর কিছু নয়। বকুল তখন গান জুড়ে দিয়েছে, অনর্গল এলোমেলো বুকে চলেছে। সজনী
কি বুঝছি যমুনারি কোলে শ্যাম কালো, তার কালো মাথার চূড়া, তার মন বাসি। অভয় বিপদ বুঝল। সারা রাত স্ত্রীর মাথায় পাখার বাতাস করতে লাগলো। নিজের শরীরের উপর দিয়ে যা কিছু করা যায় তা সে করতে প্রস্তুত। শুধু এই রাত্রে অযথা সে খামোখা পয়সা খরচ করতে পারবে না। পয়সা তার বুকের 32খানা হাড়ের সামিল। বকুল সারা রাত হেসে কেঁদে গিয়ে চিৎকার করে কাটিয়ে দিল। জ্বর কমল না। ভোর হলে বাড়ির অন্যান্য লোকজন এসে হাজির হলো। যথাসময়ে পাড়ার একজন ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করে ভেবে চিনতে বলল, টাইফয়েড রোগ বড় শক্ত হয়ে দাঁড়িয়েছে, এখন রীতিমতো চিকিৎসার প্রয়োজন। অভয় প্রমাদ গুনল। বিপদ কি মানুষের এমনি করেই হয়? তার বড় ইচ্ছে হলো সে ডাক ছেড়ে চিৎকার করে কাঁদে, কিন্তু সে কাঁদল না, বরং স্ত্রীর চিকিৎসার জন্য জলের মতো না বলে না কয়ে 10টি টাকা খরচ করে বসল। হিসেবের খাতায় খরচের অঙ্কটা হয়তো আরো বড় হবে, কিন্তু স্ত্রী তার ভাগ্যবতী, স্বামী সোহাগিনী। পতি পরম গুরুকে অযথা ব্যয়ের হাত থেকে নিষ্কৃতি দিল। পরের দিনই সে ইহজগতের মায়া কাটিয়ে গোলকধামে চলে গেল। সে তাকে বাধা দিতে পারল না। অভয় স্ত্রীর শোকে মাটিতে আছড়ে পড়ল। সে আর্ত কণ্ঠে বিনিয়ে বিনিয়ে মেয়ে মানুষের মতো কাঁদতে লাগল। তার অত সাধের তাসের ঘর মরণের তীব্র আঘাতে ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে গেল। সে প্রতিরোধ করতে পারল না, কেবল তীব্র সুরে শোক প্রকাশ করে চলল। সেই সব পুরনো দিনের হারানো বন্ধুরা বিপদ দেখে এসে জুটল। সেই হাবু, পটল, রমেন, ভূপেন, বিপিন সকলেই একে একে দেখা দিল। 3 বছর যারা অভয়ের ছায়া পর্যন্ত মাড়াত না, সকলে যারা মুখ দেখলে অযাত্রা বলে ঘোষণা করত, অযথা হাঁড়ি ফাটার আশঙ্কায় সারাদিন সচকিত থাকত, আজ সেই অভয়ের বিপদে আর তারা বেচারার হাত দিয়ে জল গলে না বলে দূরে সরে রইল না। অভয় তাদের দেখে যেন হাতে স্বর্গ পেল। তারা অভয়ের কান্না দেখে নিজেরাই কেঁদে ফেলল। তারা জানে অভয় তার স্ত্রীকে কি দারুণ ভালোবাসে। স্ত্রীর অভাবে তার জীবন কেমন বিষময় হয়ে যাবে। অগত্যা তারা তাকে সান্ত্বনা দিতে লাগল। সন্ধ্যায় শবদাহ শেষ করে সকলে ঘরে ফিরল। সত্যিই নাকি অভয় তার স্ত্রীকে নিবিড়ভাবে ভালোবাসত। সে ভালোবাসায় নাকি এতটুকু গলদ ছিল না। উঠতে বসতে সে সবসময় বকুল বকুল বলে অস্থির হতো। বকুল হেসে বলতো, আমি মরলে তুমি কি করবে বলো তো? শুভ্র তাজমহল। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, তুমি অত খরচ করো না। আহা, পয়সা করি সবই তো তোমার। তোমার পয়সা তোমার জন্য খরচ করব, তাতে পায়ে পড়ে বাহাদুরি কেমবার কি এমন আছে? বেশ, মানলুম সমস্ত পয়সা করি আমার। আমার কলকাতা শহরে 14খানা বাড়ি, তার মাসিক 800 টাকা ভাড়া। এখন আপাতত দয়া করে আমার জন্য একখানা লালাবাই সাবান এনে দাও দেখি। পাগল নাকি? ফেনা করে 4.5 আনা পয়সা জলে দেবে? না না, ও বিলাসিতা আমাদের এখানে চলবে না। সেই স্ত্রীর মৃত্যু শোকে মুহ্যমান হয়ে অভয় 6 দিন 6 রাত আহার নিদ্রা ত্যাগ করল। বন্ধুরা সকলে বিপদ বুঝল। এই নিদারুণ শোকাবেগের হাত থেকে কি করে তাকে রক্ষা করবে? সকলে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল। প্রিয়জনের মৃত্যুজনিত বিরহে কাতর মানুষটিকে সেই বহু প্রচলিত দার্শনিক মতবাদ দিয়ে বোঝাবার হাস্যকর প্রচেষ্টা। সেই মানুষ মরণশীল, মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা নাকি দুর্বলতার লক্ষণ, সর্ষে আনবার জন্য বুদ্ধের উপদেশ, যুধিষ্ঠিরের প্রতি ধর্মরাজ বকের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি নানা রকম কথায় তাকে ভোলাতে চেষ্টা করল। অভয় তবুও প্রথমটা ভোলেনি। 6 দিন 6 রাতের পর আজ সবে সে পত্নী শোক কিছুটা ভুলে সামান্য ঘুমিয়েছে। এমন সময়ে সেই বিকট শব্দ হলো।
অভয় এক দৃষ্টে বকুলের খালি বিছানার দিকে তাকিয়ে রইল। বুকের ভিতর হু হু করে উঠল। ডাকাত নয়, তবে চোর হলে হতে পারে, কিন্তু চোর বলেও তো বোধ হচ্ছে না। তবে কিসের শব্দ? অভয় দরজার একটি গর্ত দিয়ে দেখল ফুটফুটে জ্যোৎস্না, আকাশের মাঝে উজ্জ্বল সাদা চাঁদ, দীপ্তিময়ী তারাদের দল। অভয় বিছানায় এসে ঝুপ করে বসে পড়ল। কিসের এ শব্দ? আচমকা মনে পড়ল হয়তো তার স্ত্রীর কীর্তি। হয়তো বেচারা এ জগতের মায়াপাশ ছিন্ন করেও স্বামীকে ভুলতে পারেনি। তাই কি নিঃশব্দ রাতে স্বামীর সাথে দেখা করতে এসেছে? তৎক্ষণাৎ ভয়ে তার গা ডোল হয়ে শিউরে উঠল। না, স্ত্রীর এই উৎকট ভালোবাসা সে কিছুতেই গ্রহণ করতে পারবে না। ধীরে ধীরে তার সমস্ত চেতনা লোপ পেতে লাগল। বকুলের খালি বিছানার দিকে তাকানোর সাহস আর তার রইল না। সমস্ত শোক, দুঃখ, বেদনা ভয়ে ও ভাবনায় রূপান্তরিত হল। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বিছানার উপর অবশভাবে বসে রইল। কি করবে সে? চিৎকার করবে না জ্ঞান হারিয়ে ফেলবে? ভেবে সে কুল কিনারা পেল না। সে ছেলেবেলায় কত ভৌতিক কাহিনী পড়েছে, আজ কেমন যেন সেই সব নানা ভৌতিক ব্যাপার জীবন্ত হয়ে উঠল। সে বন্ধ জানালা দরজার দিকে সচকিত হয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল। কে জানে কোন মুহূর্তে দমকা বাতাসে জানলা দরজাগুলো হুড়মুড় করে খুলে যায়। হঠাৎ আবার সেই আগের মতো দরজায় শব্দ হলো। বাইরে থেকে মানুষ যেন দরজা ঠেলছে। অভয় ছুটে দরজার কাছে গিয়ে সেই ফুটো দিয়ে বাইরে তাকালো। কিন্তু আশ্চর্য, স্থূল দৃষ্টিতে সে দেখল একটি হৃষ্টপুষ্ট ভিটামিনের মাপকাঠির চিহ্ন স্বরূপ পাঞ্জাবি ইঁদুর হন হন করে তার বন্ধ দরজায় মাথা খুঁড়িয়ে পালিয়ে গেল। বিপুল বিস্ময়ে অভয়ের মুখে কোনো কথা সরল না, কেবল তৃপ্তি ও প্রশান্তির হাসি খেলে গেল। যা হোক, যদি ডাকাতি পড়তো বা চোরই আসতো। কতদিন থেকে সে ভেবেছে গয়নাপত্র পয়সা করি অন্য জায়গায় সাবধানে রেখে দেবে, কিন্তু ফুরসত পায়নি। তাই আজ লুকোনো জায়গা থেকে চাবি বের করে সিন্দুক খুলে দেখবে তার সব কিছু মজুত আছে কিনা। ধীরে ধীরে সে সিন্দুক খুলে ফর্দ মিলিয়ে তার সম্পত্তি দেখতে লাগলো। ফর্দ মিলিয়ে মিলিয়ে তার তেষ্টা পেয়ে গেল। ভাবল বকুলকে জল আনতে বলে, হয়তো বলতো তাকে, যদি না তৎক্ষণাৎ মনে পড়তো তার মৃত্যুর কথা। না, একটা চাকর ও একটা ঝি না রাখলে চলবে না। বকুল আশায় সে ওদের বিদায় করেছিল, কিন্তু আজ তো আর তাদের না হলে অভয়ের আদৌ চলে না। কম করেও খাওয়া পড়া বাদে তাদের জন্য অভয়কে মাসে অন্তত 10টা টাকা ব্যয় করতে হবে। বছর শেষে এই 10টি টাকা আবার 120 টাকায় পরিণত হবে। বাৎসরিক মোটা অঙ্কটা দেখে সে শিউরে উঠল। যথাসময়ে রাত 2টো বাজল। অভয় তখন বাক্স হাতড়াচ্ছে। তার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, চোখ যেন ঠিকরে পড়ার উপক্রম হয়েছে, ঘন ঘন অস্বস্তির নিঃশ্বাস পড়ছে। গভীর রাতেই সে স্ত্রীর খালি বিছানায় এসে আছড়ে পড়ল। আবার সে বিনিয়ে বিনিয়ে চাপা গলায় কাঁদতে লাগলো। দেওয়ালে টাঙানো স্ত্রীর ফটোটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফটো দেখে বকুলকে চেনা মুশকিল। কোন মানধাতার আমলে ওটা তোলা হয়েছিল। তারপর ফটো তোলার প্রয়োজন বা সদিচ্ছা আর তার হয়নি। 2-3টে করে রাত ধীরে ধীরে কেটে যেতে লাগলো। অভয়ের চোখে তখনও ঘুম নেই। তখনও সে তার লম্বা চুলের মধ্যে আঙুল চালিয়ে কি যেন আকাশ পাতাল ভাবতে লাগলো। হয়তো সে পত্নী শোকে বিবশ হয়ে গেছে। বিছানা থেকে উঠে অভয় ঘরময় পায়চারি করতে লাগলো। খোলা জানালা দিয়ে বাইরে আকাশের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল। চাঁদ অনেকটা হেলে পড়েছে, তারায় তারায় সারা আকাশ ছেয়ে আছে। তার বুকের ভিতর হঠাৎ হু হু করে উঠল।
কয়েক বিন্দু অশ্রু তার গাল বেয়ে ঝরে পড়ল। কিছুতেই সে ঘুমোতে পারল না। ঘুম তো দূরের কথা, সে তার বিছানায় শুতেই পারল না। বিছানা তাকে কাঁটার মতো বিঁধতে লাগলো। একবার ভাবল যে লোটা কম্বল নিয়ে যেখানে দু চোখ যায় সেখানে চলে যাবে, আর সে সংসার করতে পারবে না। সে হয়তো পাগল হয়ে যাবে। পাগল হওয়ার তার বাকি বা কি আছে? বিপদ যখন আসে তখন সে তো আর একা চুপি চুপি আসে না। এমন করে অঘটন ঘটলে সে কি করে বাঁচবে? আজ সে যে শোক পেয়েছে, তার কাছে স্ত্রীর মৃত্যুজনিত শোক সম্পূর্ণ তুচ্ছ। স্ত্রীর শোক সে ভুলতে পারে, কিন্তু এ শোক তো সে কখনো কোনো কালে ভুলতে পারবে না। গত 6 দিন 6 রাত এই দারুণ উদ্বেগে কেটেছে। যতটা স্ত্রীর বিরহে না হোক, তার বেশি ওই বছরে 120 টাকা খরচের ভয়। সেই ভয়ে তার 6 দিন 6 রাত ঘুম হয়নি। বকুল ছিল সংসারে নিতান্ত প্রয়োজনীয়। তার মৃত্যুতে সংসার একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। কি দিয়ে অভয় সে সংসারকে সুশৃঙ্খলার মধ্যে আনবে? ভেবে ভেবে অভয় আজ 6 দিন ধরে হদিশ পায়নি। স্ত্রী মানুষের মরে, অভয়ের তাতে তত দুঃখ নেই। কিন্তু ওই যে কথা আছে, ভাগ্যবানের বউ মরে, অভাগার ঘোড়া মরে। তবে স্ত্রীর মৃত্যুর পর অভয় ভাগ্যবান হলো কই? স্ত্রীর মৃত্যুতে তার আদৌ দুঃখ নেই। সে তার স্ত্রীর গয়নার বাক্সটি আবার ফর্দ মিলিয়ে দেখল, না, সে জিনিসটি নেই। অভয়ের চোখ দিয়ে হু হু করে জল পড়তে লাগলো। মানুষ মানুষকে কি এমন করেই ফাঁকি দেয়? লোকসানের পর এমন করে লোকসান হলে সে কি করে সহ্য করবে? না না, এই লোকসান সয়ে সে কখনো সংসারের মধ্যে পড়ে থাকবে না। গয়নার বাক্সটির দিকে সে সেন দৃষ্টিতে তাকিয়ে রইল। স্ত্রীর ব্যবহৃত গয়নার সব কিছুই আছে, সব কিছুই সে নিপুণ হাতে মৃত বকুলের গা থেকে খুলে নিয়েছে। কাশি থেকে তার ছোট বোন সেই যে কারুকার্য করা কাচের চুড়ি 4 গাছি পাঠিয়েছিল, সেগুলোও সে সযত্নে তুলে রেখেছে। সব তুলেছে, কিন্তু ভুল করেছে বকুলের কানের ফুল দুটি খুলতে। 1 আনা সোনা দিয়ে সে দুটি সে গড়িয়ে দিয়েছিল। চুলের আড়ালে আত্মগোপন করে সে দুটি শবদেহের সাথে চিতায় গিয়ে ভস্মীভূত হয়েছে। সেই কারণে অভয়ের আজ সারা রাত ঘুম হলো না। স্ত্রীর মৃত্যু সে সহ্য করতে পারে, কিন্তু এই লোকসানের আঘাত সে ভুলবে কেমন করে? যতবার সে ঘুমোতে যায় ততবারই ওই ফুল দুটির হিংস্র উজ্জ্বলতা যেন ধকধক করে জ্বলে ওঠে মাথায়। আর অভয় কিছুতেই ঘুমোতে পারে না। সারা রাত সে জেগে বসে রইল। সারা রাত সে কেঁদে কেঁদে আকুল হল। স্ত্রীর মৃত্যুতে কেন সে ভাগ্যবান হল না? এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।